বন্ধুরা, আমার নাম ধীরাজ মজুমদার। আমি পেশায় একজন দর্জি দোকানবার। প্রতিদিন আমার দোকানে অনেক মানুষ আসত কাপড় চোপড় বানানোর জন্য। একদিন আমার দোকানে একটি সুন্দরী মেয়ে একটি দামি কাপড় নিয়ে আসলেন। আমি তার কাপড় খুব সুন্দর করে বানিয়ে দিলাম, আর তাতে সে অনেক খুশি হল, কারণ আমার বানানো কাপড়টা তার অনেক পছন্দ হয়েছিল। তারপর থেকেই মেয়েটি যত কাপড় চোপড় বানাতেন সব আমার দোকানেই বানাতেন। আমিও খুব মন দিয়ে তার কাপড় চোপড় বানিয়ে দিতাম। তারপর থেকে মেয়েটি প্রায় আমার দোকানে আসতেন, কিন্তু আমি বুঝতে পারতাম না মেয়েটি যতবারই আমার দোকানে আসতেন ততবারই মেয়েটি কেমন জানি অবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থাকতেন। আমার মনে হয় মেয়েটি আমাকে কিছু একটা বলার চেষ্টা করে, কিন্তু বলতে পারে না। একদিন মেয়েটি অনেক দামি একটি কাপড় নিয়ে আবার আমার দোকানে আসলেন। এসে বললেন, আমার এই কাপড়গুলোর মাপ নিন, মাপটা খুব সুন্দর করে নেবেন, আমাকে সুন্দর করে ড্রেস বানিয়ে দেবেন। আমি যখন কাপড়গুলো মাপ নিতে যাব তখন মেয়েটি বলল, এখানে মাপ নেওয়া যাবে না, আপনার দোকানের আরও অনেক মানুষ আছে, এখানে আমি আনইজি ফিল করছি। আপনি দোকানের পিছনের সাইডে যান, ওইখানে মাপ নেবেন। আমি মেয়েটির কথায় সেখানে গেলাম, কিন্তু সেখানে যাওয়ার পর হঠাৎ এমন কিছু ঘটে গেল। বন্ধুরা, বাকিটা গল্পেই বলছি। আশা করি বন্ধুরা তোমরা আমার পুরো গল্পটি শুনবে, নিশ্চয়ই অনেক মজা পাবে। তাহলে চল বন্ধুরা, আর কথা না বাড়িয়ে মূল গল্পে চলে যাই। বন্ধুরা, আমি পেশায় একজন দর্জি দোকানদার। আমার ছোট্ট দোকানে আমি এমন সুন্দর সুন্দর পোশাকের ডিজাইন তৈরি করি যে শহরের মানুষ আমার কাজের প্রশংসা করে। আমার দোকানে সব সময় ক্রেতাদের ভিড় লেগে থাকে, এবং এই ব্যবসাতে আমি আমার পরিশ্রম আর সততার জোরে বেশ নাম করেছি। আমার দোকানটা কলকাতার এক ব্যস্ত বাজারের মাঝখানে। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি আর আমার কর্মচারীরা মিলে পোশাক সেলাই করি। আমার ডিজাইনের জন্য মানুষ দূর দূরান্ত থেকে আসে। আমার এক ভাই আছে যার জন্য আমি আরেকটা দোকান খুলে দিয়েছি। সে সেখানে কাজ শিখছে, আর আমি এখানে আমার কাজ নিয়ে ব্যস্ত থাকি। আমার জীবনটা ছিল একটা নির্দিষ্ট ছন্দে চলা, যেখানে পরিশ্রম আর স্বপ্ন একসঙ্গে মিশেছিল। কিন্তু এক সন্ধ্যায় যখন আমি দোকানে একা ছিলাম তখনই ঘটল এক অদ্ভুত ঘটনা। সেদিন সন্ধ্যা হয়ে গিয়েছিল, আর আমার কর্মচারীরা সবাই বাড়ি ফিরে গিয়েছিল। আমি দোকান বন্ধ করার আগে শেষ কিছু কাজ শেষ করছিলাম। হঠাৎ এক তরুণী দোকানে এলেন, তার হাতে একটি মূল্যবান কাপড় ছিল, আর তিনি আমার কাছে এসে বললেন, আমি আপনার কাজের খুব প্রশংসা শুনেছি, আমার এই কাপড় দিয়ে একটি বিশেষ ড্রেস বানাতে চাই। তিনি তার মোবাইলে একটি ডিজাইন দেখালেন এবং বললেন, আমার দিদির বিয়ের জন্য এই ড্রেসটা 3 দিনের মধ্যে চাই। আমি একটু চিন্তায় পড়লাম, কারণ 3 দিনে এমন জটিল ডিজাইন তৈরি করা সহজ নয়। আমি তাকে বললাম, আমি চেষ্টা করব, তবে এত কম সময়ে কাজটা নিখুঁত করা কঠিন। আপনি কি আমাকে আপনার মাপ লিখে দিতে পারেন? আমি সেই অনুযায়ী কাজ করব। কিন্তু তিনি জোর দিয়ে বললেন, না, আপনি নিজে মাপ নিন যাতে কোনো ভুল না হয়। আমি তাকে বোঝালাম যে আমি সাধারণত ক্রেতাদের কাছ থেকে লিখিত মাপ আপনি, কারণ এতে ভুলের সম্ভাবনা কম থাকে। কিন্তু তিনি বারবার জোর করতে লাগলেন। আমি তার কথায় রাজি হলাম, কিন্তু ঠিক তখনই তিনি হঠাৎ চিৎকার করে উঠলেন। আমি হতবাক হয়ে গেলাম। তার চিৎকার শুনে বাজারের কিছু লোক দোকানে এসে ভিড় করল। আমি কিছু বুঝে ওঠার আগেই তিনি ভিড়ের মধ্যে বলে উঠলেন, এই লোকটা আমার সঙ্গে খারাপ ব্যবহার করার চেষ্টা করেছে। আমি স্তম্ভিত হয়ে গেলাম। আমি তাকে বললাম, এটা সত্যি নয়, আমি শুধু আপনার কথামতো মাপ নিতে যাচ্ছিলাম। কিন্তু ভিড়ের মধ্যে কেউ একজন বলে উঠল, এই ধরনের লোকেরা সুযোগের অপেক্ষায় থাকে। আমি বারবার বলার চেষ্টা করলাম যে আমি কিচ্ছু করিনি, কিন্তু কেউ আমার কথা শুনল না। ভিড়ের মধ্যে থেকে একজন বয়স্ক ভদ্রলোক এগিয়ে এলেন। তিনি শান্ত গলায় বললেন, আপনারা শান্ত হন, এভাবে হট্টগোল করলে কিছু বোঝা যাবে না। আমাদের উচিত এই বিষয়টি পুলিশের হাতে ছেড়ে দেওয়া। তার কথায় সবাই একটু শান্ত হল। তরুণী, যার নাম ছিল আনুষ্কি, পুলিশের কাছে গিয়ে তার অভিযোগ জানাল। আমি তখনও বুঝতে পারছিলাম না কেন এমন হচ্ছে। আমি শুধু বললাম, আমি নির্দোষ, আমি জানি না এই মেয়েটি কেন আমার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করছে। কিন্তু পুলিশ আমাকে থানায় নিয়ে গেল। থানায় গিয়ে আনুষ্কিদার অভিযোগ আরও জোরালোভাবে জানালো। সে বলল, আমি শুধু ড্রেস বানাতে এসেছিলাম, কিন্তু এই লোকটা আমার সঙ্গে অসভ্যতা করেছে। ভিড়ের কিছু লোক ও তার পক্ষে সাক্ষ্য দিল। আমি বারবার বলার চেষ্টা করলাম যে আমি কিচ্ছু করিনি, কিন্তু কেউ আমার কথা বিশ্বাস করল না। পুলিশ আমাকে হেফাজতে নিল, আর আমার মনের মধ্যে শুধু একটাই প্রশ্ন ঘুরছিল,
কেন মানুষকে আমার সঙ্গে এমন করলো? আমি থাকি। প্রথমবার দেখলাম আমার সঙ্গে তার কি শত্রুতা থাকতে পারে। সেই রাতে আমি থানায় বসে ভাবছিলাম, আমার জীবনটা কিভাবে এত তাড়াতাড়ি বদলে গেল। আমার দোকান, আমার নাম, আমার সুনাম সবকিছু যেন এক মুহূর্তে ধুলো মিশে যাচ্ছে। আমার মা যখন খবর পেলেন তিনি ছুটে এলেন। আমাকে দেখে তিনি কেঁদে ফেললেন আর বললেন, বাবা তুই এমন কি করলি যে এমন হলো? আমি তাকে শান্ত করার চেষ্টা করলাম, কিন্তু আমার নিজের মনের মধ্যে ঝড় বয়ে যাচ্ছিল। আমি শুধু ভাবছিলাম এই অভিযোগের পিছনে কি সত্যি লুকিয়ে আছে। থানা রাত কাটানোর পর আমার মনটা ভারী হয়ে গিয়েছিল। আমার জীবনের সবকিছু যেন একটা অন্ধকার গর্তে ঢুকে পড়েছে। আমার মা সকালে আবার এলেন, তার চোখে উদ্বেগ আর ভয়। তিনি আমাকে বললেন, ধীরাজ, আমি একজন ভালো আইনজীবীর সঙ্গে কথা বলেছি। তিনি বলেছেন তোর জামিনের জন্য চেষ্টা করবেন। আমি শুধু মাথা নাড়লাম, কিন্তু আমার মনে কোনো আশার আলো জ্বলছিল না। আমি বারবার ভাবছিলাম, আনুশকি নামের এই মেয়েটি কেন আমার বিরুদ্ধে এমন মিথ্যে অভিযোগ করল? আমি তাকে কখনো দেখিনি। তাহলে তার এমন আচরণের কারণ কি? পুলিশ আমাকে থানায় কয়েকটি প্রশ্ন করল। তারা জানতে চাইল আমি আনুশকির সঙ্গে ঠিক কি করেছি। আমি বারবার একই কথা বললাম, আমি কিছুই করিনি। সে আমার দোকানের ড্রেস বানাতে এসেছিল, আর আমি শুধু তার কথামতো মাপ নিতে যাচ্ছিলাম। কিন্তু আমার কথা যেন কেউ বিশ্বাস করছিল না। আনুশকি তার অভিযোগে অনার ছিল। সে বলল, আমি শুধু ড্রেস এর জন্য এসেছিলাম, কিন্তু এই লোক আমার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করার চেষ্টা করেছে। আমি হতাশ হয়ে পড়লাম, কারণ আমার কাছে কোনো প্রমাণ ছিল না যে আমি নির্দোষ। আমার দোকানের কথা ভেবে আমার মন আরও ভারী হয়ে গেল। দুর্গাপুজো আসছে, আর এই সময়টা আমার ব্যবসার জন্য সবচেয়ে ব্যস্ত সময়। অনেক ক্রেতা তাদের পোশাকের অর্ডার দিয়ে গেছে, কিন্তু আমার এই অবস্থায় কে সেই কাজগুলো সামলাবে? আমার কর্মচারীরা অভিজ্ঞ হলেও তারা আমার মতো ডিজাইন করতে পারে না। আমার ভাই অন্য শহরে তা নতুন দোকান নিয়ে ব্যস্ত। আমি বুঝতে পারছিলাম আমার অনুপস্থিতিতে আমার ব্যবসা ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে। আমার মা আমাকে সান্ত্বনা দিয়ে বললেন, চিন্তা করিস না বাবা, সত্যি কখনো লুকিয়ে থাকে না। কয়েকদিন পর আমাকে আদালতে হাজির করা হলো। আইনজীবী আমার পক্ষে যুক্তি দিলেন, কিন্তু আনুশকির অভিযোগ আর ভিড়ে সাক্ষ্য আমার বিরুদ্ধে ভারী হয়ে দাঁড়াল। আদালত আমার জামিনের আবেদন খারিজ করে দিল। আমাকে জেলে পাঠানোর নির্দেশ দেওয়া হলো। আমি যখন জেলের গাড়িতে উঠলাম তখন আমার মায়ের কান্না আমার কানে বাজছিল। আমি তাকে বললাম, মা আমি নির্দোষ, আমি সত্যিটা বের করব। কিন্তু আমার মনের মধ্যে শুধু একটাই প্রশ্ন ঘুরছিল, এই ঘটনার পিছনে কি রহস্য লুকিয়ে আছে? জেলে পৌঁছে আমার জীবনটা আরও কঠিন হয়ে গেল। আমি একটা ছোট্ট ঘরে অন্য কয়েদিদের সঙ্গে থাকতে শুরু করলাম। প্রথম কয়েকদিন আমি কারো সঙ্গে কথা বলিনি। আমার মনের মধ্যে শুধু আমার দোকান, আমার পরিবার আর আনুশকির কথা ঘুরছিল। আমি বুঝতে পারছিলাম না কেন একজন অপরিচিত মেয়ে আমার জীবনটা নষ্ট করতে চায়। আমার আইনজীবী আমাকে বললেন, আমরা আপিল করব, কিন্তু এর জন্য সময় লাগবে। আমি শুধু মাথা নাড়লাম, কিন্তু আমার মনে আসার কোনো আলো ছিল না। জেলে আমার সঙ্গে বিনয় নামে একজনের দেখা হলো। সে একজন মধ্যবয়সী মানুষ যার চোখে একটা গভীর কষ্ট লুকিয়েছিল। আমি তাকে আমার গল্প বললাম। সে শান্তভাবে আমার কথা শুনল, তারপর বলল, ধীরাজ, এই জেলে অনেকেই এমন গল্প নিয়ে এসেছে। আমিও তোমার মধ্যে একটা ভুল বোঝাবুঝির শিকার। আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। সে বলল, আমি একজন কামার ছিলাম। একদিন রাস্তায় একজন আহত লোককে সাহায্য করতে গিয়ে আমি নিজেই অভিযুক্ত হয়ে জেলে এলাম। তার গল্প শুনে আমার মন আরও ভারী হয়ে গেল। বিনো আমাকে বলল, ধীরাজ, এই দুনিয়ায় সত্যি খুঁজে পাওয়া কঠিন, কিন্তু হাল ছাড়লে চলবে না। তার কথা আমাকে একটু সাহস দিল। আমি ভাবলাম, আমি যদি সত্যিই নির্দোষ হই তাহলে একদিন না একদিন সত্যি বেরিয়ে আসবেই। আমি বিনয়কে বললাম, তুমি ঠিক বলেছ, আমি হাল ছাড়ব না। আমি জানতে চাই আনুশকি কেন আমার সঙ্গে এমন করল। বিনলি মৃদু হেসে বলল, ধীরাজ, ধৈর্য ধরো, সত্যি একদিন নিজেই সামনে চলে আসবে। রাতে জেলে ঠান্ডা মেঝেতে শুয়ে আমি আমার জীবনের কথা ভাবছিলাম। আমার মা, আমার দোকান, আমার স্বপ্ন সবকিছু যেন আমার হাত থেকে ছুটে যাচ্ছে। কিন্তু আমার মনের মধ্যে একটা জেদ জন্মে নিল। আমি সিদ্ধান্ত নিলাম, আমি এই রহস্যের উত্তর খুঁজব। আনুশকের এই আচরণের পিছনে কোনো কারণ আছে, আর আমি সেটা জানতেই হবে। জেলের দিনগুলো যেন একটা দীর্ঘ দুঃস্বপ্নের মতো কাটছিল।
প্রতিদিন সকালে ঘুম ভাঙতেই আমার মনে পড়ত আমার দোকান, আমার মা আর আমার হারিয়ে যাওয়া জীবন। আমি বিনয়ের সঙ্গে বেশি সময় কাটাতে শুরু করলাম। তার গল্প আমাকে একটা অদ্ভুত সাহস দিচ্ছিল। সে আমাকে বলল, ধীরাজ, জেলে থাকা মানে জীবন থেমে যাওয়া নয়। তুই যদি মন থেকে হাল ছেড়ে দিস তাহলে সত্যিটা কখনো বেরোবে না। আমি তার কথায় প্রভাবিত হলাম এবং সিদ্ধান্ত নিলাম, আমি এখানে বসে থাকব না। আমি সত্যের খোঁজ করব। আমার আইনজীবী মাঝে মধ্যে আমার সঙ্গে দেখা করতে আসতেন। তিনি বললেন, আমরা তোমার কেসে নতুন প্রমাণ খুঁজছি, কিন্তু আনুশকের অভিযোগ খুব শক্ত, আর ভিডের সাক্ষ্য তোমার বিরুদ্ধে। আমি তাকে বললাম, আমি জানি আমি নির্দোষ। আমি শুধু জানতে চাই আনুশকি কেন আমার সঙ্গে এমন করল, তার পিছনে কি কোনো বড় কারণ আছে। আইনজীবী আমাকে শান্ত থাকতে বললেন, কিন্তু আমার মন শান্ত হচ্ছিল না। আমি জেলের মধ্যে থেকেও কিছু একটা করার উপায় খুঁজতে লাগলাম। একদিন আমার মা দেখা করতে এলেন। তিনি বললেন, ধীরাজ, তোর দোকানে এখন আর আগের মতো ক্রেতা আসে না। তোর কর্মচারীরা চেষ্টা করছে, কিন্তু তারা তোর মতো ডিজাইন করতে পারে না। আমার বুকটা ভারী হয়ে গেল। আমি জানতাম আমার অনুপস্থিতিতে ব্যবসা টিকিয়ে রাখা কঠিন। আমি মাকে বললাম, মা, তুমি আমার ভাইকে বলো সে যেন আমার দোকানটা দেখাশোনা করে। আর তুমি একটু খোঁজ নাও মানুষ কি নামের এই মেয়েটিকে, তার পিছনে কারা আছে। মা মাথা নাড়লেন, কিন্তু তার চোখে অসহায়তা দেখলাম। বিনো আমাকে একটা পরামর্শ দিল। সে বলল, তুই যদি সত্যিটা জানতে চাস তাহলে তোর মনকে শান্ত রাখতে হবে। এখানে অনেক কয়েদি আছে যারা বিভিন্ন জায়গা থেকে এসেছে, তাদের সঙ্গে কথা বল, হয়তো কেউ কিছু জানে। আমি তার কথা মেনে জেলের অন্য কয়েদিদের সঙ্গে কথা বলতে শুরু করলাম। একজন বয়স্ক কয়েদি যার নাম ছিল গৌরত আমাকে বলল, এই ধরনের ঘটনা অনেক সময় ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বিতার কারণে হয়। তুই তোর বাজারের অন্য দোকানদারদের কথা ভাব। কেউ কি তোর সুনামি ঈর্ষান্বিত ছিল? আমি ভাবতে লাগলাম। গৌরধের কথা আমার মনে ধরল। আমার বাজারে আরও কয়েকটি দর্জির দোকান ছিল এবং আমার ডিজাইনের জন্য আমার দোকানে ক্রেতার ভিড় বেশি হতো। হয়তো কেউ আমার ব্যবসা নষ্ট করতে চেয়েছে। আমি মাকে চিঠি লিখলাম যেন তিনি বাজারের অন্য দোকানদারদের সম্পর্কে খোঁজ নেন। আমি লিখলাম, মা, দেখো, কেউ যদি আমার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করেছে তাহলে তার ক্লু পাওয়া যেতে পারে। আমার মন বলছিল আনুশকের এই অভিযোগের পিছনে কোনো বড় উদ্দেশ্য আছে। জেলে ভাগতে থাকতে আমি একটু একটু করে নিজেকে শক্ত করতে শুরু করলাম। আমি ভাবলাম, যদি আমি এখানে ভেঙে পড়ি তাহলে আমার পরিবারের কি হবে। আমার মা একা সব সামলাচ্ছেন, আমার ভাই তার নিজের দোকান নিয়ে ব্যস্ত। আমি বিনয়ের কাছ থেকে অনেক কিছু শিখছিলাম। সে আমাকে বলল, জীবনে অনেক সময় আমরা এমন পরিস্থিতিতে পড়ি যেখানে আমাদের দোষ না থাকলেও আমরা শাস্তি পাই, কিন্তু সত্যের জন্য লড়তে হলে মনকে শক্ত রাখতে হয়। আমি তার কথায় উৎসাহ পেলাম। একদিন গৌরদ আমাকে বলল, তুই যদি আনুশকির পটভূমি জানতে পারিস তাহলে হয়তো কিছু সূত্র পাবি। তুই তোর আইনজীবীকে বল তারা যেন আনুশকির পরিচয় খুঁজে বের করে। আমি আইনজীবীকে এই কথা জানালাম। তিনি বললেন, আমরা চেষ্টা করছি, কিন্তু আনুশকির সম্পর্কে খুব বেশি তথ্য পাওয়া যাচ্ছে না। সে বলছে সে অন্য শহর থেকে এসেছিল। আমার মনে হলো মানুষ কি যেন ইচ্ছাকৃতভাবে তার পরিচয় লুকিয়ে রেখেছে। আমি সিদ্ধান্ত নিলাম, আমি যেভাবেই হোক এই রহস্যের জট খুলব। জেলের দিনগুলো কাটতে লাগল, কিন্তু আমার মনের জেদ কমল না। আমি প্রতিদিন নিজেকে বলতাম আমি নির্দোষ আর আমি এই অবিচারের বিরুদ্ধে লড়ব। আমার মা আমাকে দেখতে এলে আমি তাকে বললাম, মা, তুমি হাল ছেড়ো না। আমি জানি আমার সঙ্গে এমন কেন হলো, তার উত্তর আমি পাবই। জেলের দিনগুলো কাটতে লাগল, কিন্তু আমার মনের অস্থিরতা কম ছিল না। প্রতিটি দিন আমার কাছে যেন একটা যুগের মতো মনে হচ্ছিল। আমি বিনা আর গৌরদের সঙ্গে বেশি সময় কাটাতাম। তাদের গল্প আমাকে বুঝিয়েছিল যে জীবনে অনেক সময় নিরপরাধ মানুষও অবিচারের শিকার হয়। কিন্তু আমি ঠিক করেছিলাম, আমি শুধু অপেক্ষা করব না, আমি সত্যের পিছনে ছুটব। আমি বিনয়কে বললাম, আমি জানতে চাই মানুষ কিরে, এই অভিযোগের পিছনে কি উদ্দেশ্য লুকিয়ে আছে। আমি তাকে চিনি না, তাহলে কেন সে আমার জীবন নষ্ট করতে চাইল। একদিন আমার আইনজীবী দেখা করতে এলেন। তিনি বললেন, ধীরাজ, আমরা আনুশকির পটভূমি খুঁজছি, কিন্তু তার সম্পর্কে খুব বেশি তথ্য পাওয়া যাচ্ছে না। সে বলছে সে অন্য শহর থেকে এসেছিল। আমি তাকে বললাম, আপনি আমার বাজারের অন্য দোকানদারদের সম্পর্কে খোঁজ নিন। আমার মনে হয় এর পিছনে কোনো ব্যবসায়িক ষড়যন্ত্র থাকতে পারে। আইনজীবী মাথা নাড়লেন এবং বললেন, আমরা চেষ্টা করব, তুই শান্ত থাক। কিন্তু শান্ত থাকা আমার পক্ষে কঠিন ছিল। আমার মা আবার দেখা করতে এলেন।
তিনি আমাকে বললেন, ধীরাজ, আমি বাজারে খোঁজখবর নিয়েছি। তোর দোকানের পাশে শুভঙ্কর নামের এক দর্জি এখন অনেক বড় ব্যবসা করছে। তোর গ্রেফতারের পর থেকে তার দোকানে ক্রেতার ভিড় বেড়েছে। আমার মনটা খোঁজ করে উঠল। আমি ভাবলাম শুভঙ্কর দিয়ে আমার বিরুদ্ধে কিছু করতে পারে। আমি মাকে বললাম, মা, তুমি শুভঙ্করের দোকানে একটু নজর রাখো, দেখো তার কথাবার্তায় কিছু সন্দেহজনক মনে হয় কিনা। মা চিন্তিত মুখে মাথা নাড়লেন। জেলে থাকতে থাকতে আমি একটা জিনিস শিখলাম। ধৈর্য। বিনা আমাকে বলল, ধীরাজ, তুই যদি রাগ আর হতাশার মধ্যে ডুবে থাকিস তাহলে নিজের ক্ষতি করবি। তুই মন শক্ত রাখ আর সুযোগের অপেক্ষা কর। আমি তার কথা মেনে নিজেকে নিয়ন্ত্রণ করতে শুরু করলাম। আমি জেলের অন্য কয়েদিদের সঙ্গে আরও কথা বললাম। একজন কয়েদি, যার নাম ছিল কুলাল, আমাকে বলল, আমি কলকাতার বাজারে কাজ করতাম। তোর বাজারে শুভঙ্করকে আমি চিনি, সে খুব চালাক লোক, তুই তার দিকে নজর রাখ। আমার সন্দেহ আরও বাড়ল। আমি আমার আইনজীবীকে চিঠি লিখে বললাম, শুভঙ্কর নামের এক দর্জির সম্পর্কে খোঁজ নিন। আমার মনে হয় সে আমার বিরুদ্ধে কিছু করতে পারে। আমি জানতাম এটা শুধু অনুমান, কিন্তু আমার কাছে আর কোনো পথ ছিল না। আমি জেলের মধ্যে বসে শুধু চিঠির মাধ্যমে বাইরের জগতের সঙ্গে যোগাযোগ করতে পারতাম। আমার মন বলছিল, শুভঙ্কর যদি এর পিছনে থাকে তাহলে আনুষ্কি তার সঙ্গে কিভাবে জড়িত। আমি এই প্রশ্নের উত্তর খুঁজতে লাগলাম। একদিন গৌর তো আমাকে ডেকে বলল, ধীরাজ, তুই যদি সত্যিই নির্দোষ তাহলে তোর মনে কোনো ভয় থাকবে না। তুই শুধু সত্যের পথে থাক। তার কথা আমাকে নতুন করে ভাবতে বাধ্য করল। আমি ভাবলাম, আমি যদি নিজের উপর ভরসা হারাই তাহলে কিভাবে সত্য বের করব। আমি প্রতিদিন নিজেকে বলতাম, আমি নির্দোষ আর আমি এই অবিচারের বিরুদ্ধে লড়ব। আমার মনের মধ্যে একটা আগুন জ্বলছিল, সত্যের জন্য লড়াই করার আগুন। আমার মা আবার দেখা করতে এলেন। তিনি বললেন, ধীরাজ, আমি শুভঙ্করের দোকানে গিয়েছিলাম। সে খুব স্বাভাবিকভাবে কথা বলছিল, কিন্তু আমার মনে হলো সে কিছু লুকোচ্ছে। আমি আরও খোঁজ নেব। আমি মাকে বললাম, মা, তুমি সাবধানে থেকো, কাউকে সরাসরি কিছু বলো না। আমি জানতাম এই পথটা সহজ নয়, কিন্তু আমি হাল ছাড়তে প্রস্তুত ছিলাম না। আমার মনে একটা আশা জাগছিল যে হয়তো শীঘ্রই আমি কিছু সূত্র পাব। জেলে থাকতে থাকতে আমি বুঝলাম জীবনের এই কঠিন সময়ে নিজের মনকে শক্ত রাখা কতটা জরুরি। বিনার গৌরদের গল্প আমাকে শিখিয়েছিল যে অবিচারের মুখেও হাল ছাড়া যায় না। আমি প্রতিদিন নিজেকে বলতাম, আমি সত্যের জন্য লড়ব, আর একদিন সত্যি সামনে আসবেই। জেলের দিনগুলো আমাকে অনেক কিছু শিখিয়েছিল, কিন্তু আমার মনের জেদ কমেনি। আমি জানতাম আনুষ্কির অভিযোগের পেছনে কোনো বড় কারণ লুকিয়ে আছে। আমার মা বাজারে খোঁজ খবর নিচ্ছিলেন, আর আমি জেলের মধ্যে থেকে যতটা সম্ভব সূত্র সংগ্রহ করার চেষ্টা করছিলাম। বিনা আমাকে বলল, ধীরাজ, তুই যদি সত্যের পিছনে ছুটিস তাহলে কখনো একা থাকবি না। সত্যের পথে সবসময় কেউ না কেউ তোর পাশে থাকবে। তার কথা আমাকে নতুন উৎসাহ দিল। আমি ঠিক করলাম, আমি যেভাবেই হোক এই রহস্যের জট খুলব। একদিন আমার আইনজীবী দেখা করতে এলেন। তিনি বললেন, ধীরাজ, আমরা শুভঙ্করের দোকান সম্পর্কে কিছু তথ্য পেয়েছি। তোর গ্রেফতারের পর থেকে তার ব্যবসা হঠাৎ অনেক বেড়ে গেছে, কিন্তু তার সঙ্গে আনুষ্কির কোনো সরাসরি যোগাযোগের প্রমাণ আমরা এখনো পাইনি। আমি বললাম, আপনি আরও খোঁজ নিন। আমার মনে হয় শুভঙ্করের সঙ্গে এই ঘটনার সূত্র আছে। আইনজীবী মাথা নাড়লেন এবং বললেন, আমরা চেষ্টা চালিয়ে যাব, তুই ধৈর্য ধর। আমার মা আবার দেখা করতে এলেন। তিনি চিন্তিত মুখে বললেন, ধীরাজ, আমি বাজারে শুভঙ্করের দোকানে গিয়েছিলাম। সে এখন নতুন নতুন ডিজাইন নিয়ে কাজ করছে, যেগুলো অনেকটা তোর ডিজাইন এর মতো। আমার মনে হয় সে কিছু তোর পুরনো নকশা কপি করছে। আমার রাগ হলো, কিন্তু আমি মাকে শান্ত থাকতে বললাম। আমি বললাম, মা, তুমি শুভঙ্করের কাছাকাছি কিছু লোকের সঙ্গে কথা বলো, দেখো তারা কিছু জানে কিনা। আমি জানতাম এই পথটা ঝুঁকিপূর্ণ, কিন্তু আমার আর কোনো উপায় ছিল না। জেলে থাকতে থাকতে আমি গৌরদের সঙ্গে আরও কথা বললাম। সে আমাকে বলল, ধীরাজ, বাজারে ব্যবসার ক্ষেত্রে ঈর্ষা খুব স্বাভাবিক। তুই তোর দোকানের পুরনো ক্রেতাদের কথা ভাব, কেউ কি কিছু জানতে পারে। আমি ভাবলাম, আমার কিছু পুরনো ক্রেতা ছিল যারা আমার সঙ্গে নিয়মিত কথা বলত। আমি মাকে চিঠি লিখে বললাম, মা, আমার পুরনো ক্রেতা মিসেস ওরসিমার সঙ্গে যোগাযোগ করো। তিনি বাজারের অনেক খবর রাখেন, হয়তো তিনি কিছু জানেন। আমার মন বলছিল, এই পথে হয়তো কোনো সূত্র পাওয়া যাবে। একদিন বিনয় আমাকে একটা গল্প শোনাল। সে বলল, আমার এক বন্ধু ছিল যে একটা মিথ্যা অভিযোগের কারণে জেলে এসেছিল। পরে সে জানতে পেরেছিল তার প্রতিদ্বন্দ্বী তাকে ফাঁসানোর জন্য একজনকে টাকা দিয়েছিল।
আমি বললাম, বিনয়, তুমি কি মনে করো আনুষ্কিকে কেউ টাকা দিয়ে আমার বিরুদ্ধে পাঠিয়েছে? সে হেসে বলল, ধীরাজ, এই দুনিয়ায় টাকার জন্য অনেক কিছু হয়। তুই শুধু সূত্র খুঁজে যা। আমি তার কথায় আরও জোর পেলাম। আমার আইনজীবী আবার দেখা করতে এলেন। তিনি বললেন, আমরা মিসেস অর্চিমার সঙ্গে কথা বলেছি। তিনি বলেছেন, শুভঙ্কর একবার তার কাছে তোর বিরুদ্ধে খারাপ কথা বলেছিল। সে বলেছিল তোর দোকান বন্ধ হলে তার ব্যবসা আরও বাড়বে। এই খবর শুনে আমার মনে একটা আশা জাগল। আমি বললাম, এটা একটা বড় সূত্র, আপনি এটা নিয়ে আরও খোঁজ নিন। আমার মনে হলো আমি হয়তো সত্যের আরও কাছে পৌঁছে যাচ্ছি। জেলের মধ্যে থাকতে থাকতে আমি বুঝলাম সত্যের পথে লড়াই করতে গেলে অনেক ধৈর্য আর সাহস লাগে। আমি প্রতিদিন নিজেকে বলতাম আমি নির্দোষ আর আমি এই অবিচারের বিরুদ্ধে জিতব। বিনা আমাকে বলল, ধীরাজ, তুই যদি নিজের উপর ভরসা রাখিস তাহলে কেউ তোকে থামাতে পারবে না। আমি তার কথায় উৎসাহ পেলাম। আমি ঠিক করলাম আমি শুভঙ্কর আর আনুষ্কির মধ্যে যোগসূত্র খুঁজে বের করব। আমার মা আবার দেখা করতে এলেন। তিনি বললেন, ধীরাজ, আমি মিসেস অর্চিমার সঙ্গে কথা বলেছি। তিনি বলেছেন, শুভঙ্করের দোকানে একটা মেয়েকে দেখেছেন যে আনুষ্কির মতো দেখতে, তবে সে নিশ্চিত নয়। এই খবর আমাকে আরও উৎসাহ দিল। আমি মাকে বললাম, মা, তুমি আরও খোঁজ নাও। আমি জানি আমরা শিগগিরই সত্যের কাছে পৌঁছে যাব। জেলের মধ্যে দিনগুলো কাটতে লাগল, কিন্তু আমার মনের জেদ আমাকে থামতে দেয়নি। মিসেস অর্চিমার কথা শুনে আমার মনে একটা আশার আলো জ্বলে উঠেছিল। শুভঙ্করের দোকানে আনুষ্কির মতো দেখতে একটা মেয়েকে দেখা গেছে, এই তথ্য আমাকে নতুন দিশা দিল। আমি ভীমাকে বললাম, বিনা, আমার মনে হয় আমি এখন সত্যের খুব কাছে। শুভঙ্কর যদি এই ষড়যন্ত্রের পিছনে থাকে তাহলে আনুষ্কি তার সঙ্গে কিভাবে জড়িত সেটা আমাকে জানতেই হবে। বিনা হেসে বলল, ধীরাজ, তুই ঠিক পথে আছিস, শুধু মাথা ঠান্ডা রাখিস। আমার আইনজীবী দেখা করতে এলেন। তিনি বললেন, ধীরাজ, আমরা শুভঙ্করের দোকানের কিছু কর্মচারীর সঙ্গে কথা বলেছি। তারা বলেছে শুভঙ্কর তোর দোকান বন্ধ হওয়ার পর খুব খুশি ছিল। সে তার কাছের লোকদের বলেছে এখন তার ব্যবসা আরও বাড়বে। আমি বললাম, এটা তো বোঝাই যাচ্ছে শুভঙ্করের এতে লাভ হয়েছে, কিন্তু আনুষ্কির সঙ্গে তার কি সম্পর্ক? আইনজীবী বললেন, আমরা এখনও সেটা নিশ্চিত করতে পারিনি, তবে আমরা খোঁজ চালিয়ে যাচ্ছি। আমি তাকে বললাম, আপনি আনুষ্কির পরিবারের খোঁজ নিন, হয়তো সেখানে কিছু সূত্র পাওয়া যাবে। আমার মা আবার দেখা করতে এলেন। তিনি বললেন, ধীরাজ, আমি মিসেস অর্চিমার সঙ্গে আরও কথা বলেছি। তিনি বলেছেন, আনুষ্কির মতো দেখতে মেয়েটিকে শুভঙ্করের দোকানে একাধিকবার দেখা গেছে, তবে সে কখনো বেশিক্ষণ থাকিনি। আমার মনের সন্দেহ আরও বাড়ল। আমি মাকে বললাম, মা, তুমি বাজারের অন্য দোকানদারদের সঙ্গে কথা বলো, দেখো তারা কিছু জানে কিনা। আর শুভঙ্করের দোকানে যদি সম্ভব হয় একটু নজর রাখো। মা চিন্তিত মুখে বললেন, আমি চেষ্টা করব, কিন্তু তুই নিজের খেয়াল রাখিস। জেলে থাকতে থাকতে আমি গৌরদের সঙ্গে আরও গভীরভাবে কথা বললাম। সে আমাকে বলল, ধীরাজ, ব্যবসায়ীর ঈর্ষা অনেক কিছু করিয়ে দেয়া। আমি নিজেও এক সময় বাজারে কাজ করতাম। আমি জানি কেউ যদি তোর সুনাম নষ্ট করতে চায় তাহলে তারা যে কোনো উপায়ে চেষ্টা করবে। আমি বললাম, গৌরদা, আমার মনে হয় শুভঙ্কর আমার বিরুদ্ধে কিছু করেছে, কিন্তু আমার কাছে কোনো প্রমাণ নেই। গৌরদা বলল, প্রমাণ পেতে সময় লাগে। তুই তোর মাকে বল তারা যেন শুভঙ্করের কাছের লোকদের সঙ্গে কথা বলে। আমি মাকে আর একটা চিঠি লিখলাম। আমি লিখলাম, মা, তুমি শুভঙ্কর এর দোকানে যারা কাজ করে তাদের সঙ্গে সাবধানে কথা বলো। কেউ যদি কিছু জানে তাহলে হয়তো আমরা একটা বড় সূত্র পাব। আমি জানতাম এই কাজটা ঝুঁকিপূর্ণ, কিন্তু আমার আর কোনো পথ ছিল না। আমার মন বলছিল আনুষ্কি শুধু একা এই কাজ করেনি, তার পিছনে কেউ আছে, আর সেই কেউ হয়তো শুভঙ্কর। আমি প্রতিদিন নিজেকে বলতাম, আমি সত্যের জন্য লড়ব আর আমি হাল ছাড়ব না। একদিন বিনা আমাকে বলল, ধীরাজ, তুই যদি সত্যের পেছনে থাকিস তাহলে তোর মন শান্ত রাখতে হবে। রাগ আর হতাশা তোকে দুর্বল করবে। আমি তার কথা মেনে নিজেকে নিয়ন্ত্রণ করতে শুরু করলাম। আমি জেলের মধ্যে থেকেও আমার মনকে সক্রিয় রাখলাম। আমি অন্য কয়েদিদের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করলাম তারা বাজারের কাউকে চেনে কিনা। একজন কয়েদি বলল, আমি শুভঙ্করের দোকানের কাছে একটা চায়ের দোকানে করতাম। সে প্রায় একটা মেয়ের সঙ্গে কথা বলতো, কিন্তু আমি তার নাম জানি না। আমার মনে হলো এটা হয়তো আনুষ্কি। আমার আইনজীবী আবার দেখা করতে এলেন। তিনি বললেন, ধীরাজ, আমরা শুভঙ্করের একজন পুরনো কর্মচারীর সঙ্গে কথা বলেছি। সে বলেছে শুভঙ্কর একবার তার দোকানে একজন মেয়েকে তার দোকানে রেখেছিল।
আর তারা গোপনে কিছু কথা বলেছিল। সে নিশ্চিত নয়, তবে মেয়েটির চেহারা আনুষ্কির মতো ছিল। এই খবর শুনে আমার মনে একটা আশা জাগল। আমি বললাম, এটা একটা বর সূত্র, আপনি এই কর্মচারীকে আরও প্রশ্ন করুন। আমি জানতাম আমি এখন সত্যের খুব কাছে। জেলের রাতগুলো কাটতে লাগল, কিন্তু আমার মনের আগুন জ্বলতে থাকল। আমি প্রতিদিন ভাবতাম আমি নির্দোষ আর আমি এই অবিচারের বিরুদ্ধে জিতব। আমি বিনাকে বললাম, বিনা, আমি মনে মনে জানি আমি শিগগির সত্য বের করব। সে হেসে বলল, ধীরাজ, তোরে যে দিতি তোকে জিতিয়ে দেবে। জেলের দিনগুলো আমাকে কঠিন করে তুলেছিল, কিন্তু আমার মনের জেদ আমাকে এগিয়ে যেতে বাধ্য করছিল। শুভঙ্করের দোকানে আনুষ্কির মতো দেখতে একজন মেয়েকে দেখা গেছে, এই তথ্য আমাকে নতুন আশা দিয়েছিল। আমি বিনাকে বললাম, বিনা, আমি এখন নিশ্চিত শুভঙ্করের ষড়যন্ত্রের পিছনে আছে। আমাকে শুধু একটা প্রমাণ করতে হবে। বিনা মৃদু হেসে বলল, ধীরাজ, তুই সত্যের পথে আছিস, কিন্তু সাবধানী এগো। শুভঙ্কর যদি এত চালাক হয় তাহলে সে সহজে ধরা দেবে না। আমার আইনজীবী দেখা করতে এলেন। তিনি বললেন, ধীরাজ, আমরা শুভঙ্করের পুরনো কর্মচারীর সঙ্গে আরও কথা বলেছি। সে বলেছে শুভঙ্কর একবার তার দোকানে একজন মেয়ের সঙ্গে গোপনে কথা বলছিল, আর সেই মেয়েটির চেহারা আনুষ্কির মতো ছিল। সে আরও বলেছে শুভঙ্কর তাকে বলেছিল, এই কাজ হয়ে গেলে আমার ব্যবসা আরও বাড়বে। আমার মনটা উত্তেজনায় ভরে গেল। আমি বললাম, এটা একটা বড় প্রমাণ। আপনি এই কর্মচারীকে আদালতে সাক্ষী হিসেবে দর করান। আইনজীবী বললেন, আমরা চেষ্টা করছি, কিন্তু তাকে রাজি করানো কঠিন, সে ভয় পাচ্ছে। আমার মা আবার দেখা করতে এলেন। তিনি বললেন, ধীরাজ, আমি বাজারের একজন চায়ের দোকানের মালিকের সঙ্গে কথা বলেছি। সে বলেছে শুভঙ্কর প্রায় একটা মেয়ের সঙ্গে তার দোকানে চা খেতে আসত। এই মেয়েটির চেহারা আনুষ্কির মতো। আমি মাকে বললাম, মা, তুমি এই চায়ের দোকানের মালিককে বল যদি সম্ভব হয় তিনি যেন আমার আইনজীবীর সঙ্গে কথা বলেন। এটা আমার কিসের জন্য খুব গুরুত্বপূর্ণ। মা মাথা নাড়লেন, কিন্তু আমি তার চোখে চিন্তার ছায়া দেখলাম। জেলে থাকতে থাকতে আমি গোর্দের সঙ্গে আরও কথা বললাম। সে বলল, ধীরাজ, তুই যদি শুভঙ্করের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে পারিস তাহলে তোর কেস অনেক শক্ত হবে। কিন্তু তুই একটা জিনিস মনে রাখ, এই ধরনের লোকেরা খুব চালাক, তারা কখনো সহজে ধরা দেয় না। আমি বললাম, গোর্ডা, আমি জানি এটা সহজ হবে না, কিন্তু আমি হাল ছাড়ব না। গৌড হেসে বলল, থরে যেদি তোকে জিতিয়ে দেবে। আমি আমার আইনজীবীকে আরেকটা চিঠি লিখলাম। আমি লিখলাম, আপনি চায়ের দোকানের মালিকের সঙ্গে কথা বলুন, আর শুভঙ্করের দোকানের কাছাকাছি যদি কোনো সিসিটিভি ফুটেজ পাওয়া যায় তাহলে সেটা দেখুন। হয়তো সেখানে আনুষ্কির কোনো ছবি থাকতে পারে। আমি জানতাম এই সব প্রমাণ জোগাড় করা কঠিন, কিন্তু আমার মন বলছিল আমি যদি ধৈর্য ধরি তাহলে সত্য বেরিয়ে আসবেই। আমি প্রতিদিন নিজেকে বলতাম আমি নির্দোষ আর আমি এই অবিচারের বিরুদ্ধে লড়ব। একদিন বিনা আমাকে বলল, ধীরাজ, তুই যদি সত্যের জন্য লড়তে চাস তাহলে তোর মনকে শক্ত রাখতে হবে। এই জেলে অনেকে এসেছে যারা নির্দোষ ছিল, কিন্তু তারা হাল ছেড়ে দিয়েছে। তুই তাদের মতো হবে না। আমি তার কথায় আরও উৎসাহ পেলাম। আমি বললাম, বিনা, আমি হাল ছাড়ব না। আমি জানি আমার সঙ্গে যা হয়েছে তার পেছনে একটা বড় কারণ আছে। আমি সেটা বের করব। বিনয় মৃদু হেসে বলল, থরে যেদি তোকে সামনে এগিয়ে নিয়ে যাবে। আমার মা আবার দেখা করতে এলেন। তিনি বললেন, ধীরাজ, আমি চায়ের দোকানের মালিকের সঙ্গে কথা বলেছি। সে বলেছে সে শুভঙ্কর আর আনুষ্কির মতো দেখতে একজন মেয়েকে একসঙ্গে দেখেছে। সে আমার কথা শুনে তোর আইনজীবীর সঙ্গে কথা বলতে রাজি হয়েছে। এই খবর শুনে আমার মনে একটা বড় আশা জাগল। আমি মাকে বললাম, মা, তুমি লোকটির সঙ্গে যোগাযোগ রাখো, এটা আমার কেসের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমি জানতাম আমি এখন সত্যের খুব কাছে। জেলের মধ্যে থাকতে থাকতে আমি বুঝলাম সত্যের জন্য লড়াই করতে গেলে অনেক বাধা বেরোতে হয়, কিন্তু আমার মন বলছিল আমি ঠিক পথে আছি। আমি প্রতিদিন নিজেকে বলতাম আমি নির্দোষ আর আমি এই অবিচারের বিরুদ্ধে লড়ব। জেলের শেষ দিনগুলোতে আমার মনে একটা নতুন আশা জেগেছিল। চায়ের দোকানের মালিকের কথা আমাকে সত্যের আরও কাছে নিয়ে গিয়েছিল। আমি বিনয়কে বললাম, বিনা, আমি এখন নিশ্চিত শুভঙ্কর আর আনুষ্কির মধ্যে একটা যোগসূত্র আছে। আমাকে শুধু এটা প্রমাণ করতে হবে। বিনয় হেসে বলল, ধীরাজ, তোর যেদি তোকে এতদূর এনেছে তুই এখন হাল ছাড়িস না। আমি তার কথায় আরও উৎসাহ পেলাম। আমি জানতাম আমার জীবনের সবচেয়ে বড় রহস্যের উত্তর পেতে চলেছি। আমার আইনজীবী দেখা করতে এলেন। তিনি বললেন, ধীরাজ, আমরা চায়ের দোকানের মালিকের সঙ্গে কথা বলেছি।
সে আদালতে সাক্ষী দেওয়ার জন্য রাজি হয়েছে। সে বলেছে সে শুভঙ্কর আর আনুষ্কিকে একসঙ্গে দেখেছে, আর শুভঙ্কর আনুষ্কিকে কিছু টাকা দিতে দেখেছে। আমার মনটা উত্তেজনায় ভরে গেল। আমি বললেন, এটা আমার কেসের জন্য বড় প্রমাণ। আপনি এটা নিয়ে আদালতে যান। আইনজীবী বললেন, আমরা নতুন করে আপিল করব, তুই শান্ত থাক। আমি জানতাম। আমি এখন সত্যের খুব কাছে। আমার মা দেখা করতে এলেন। তিনি বললেন, ধীরাজ, আমি মেসেজ ওর চিমার সঙ্গে আরও কথা বলেছি। তিনি বলেছেন, শুভঙ্কর একবার তার কাছে বলেছিল, ধীরাজের দোকান বন্ধ হলে আমার ব্যবসা দ্বিগুণ হবে। তিনি আরও বলেছেন, শুভঙ্কর একটা মেয়েকে তার দোকানে নিয়ে এসেছিল যে আনুষ্কির মতো দেখতে। আমি মাকে বললাম, মা, তুমি তো থামার আইনজীবীকে দাও, এটা আমার কেসকে আরও শক্ত করবে। মা মাথা নাড়লেন, আর আমি তার চোখে একটা আশার আলো দেখলাম। আদালতে নতুন শুনানি দিন এলো। আমার আইনজীবী চায়ের দোকানের মালিক আর মিসেস অর্চিমা সাক্ষ্য পেশ করলেন। তারা দুজনেই বললেন, শুভঙ্কর আর আনুষ্কির মধ্যে যোগাযোগ ছিল। চায়ের দোকানের মালিক বললেন, আমি শুভঙ্করকে আনুষ্কির মতো একজন মেয়েকে টাকা দিতে দেখেছি। তারা গোপনে কথা বলছিল। এই সাক্ষ্য শুনে আদালতের পরিবেশ বদলে গেল। বিচারক নির্দেশ দিলেন, শুভঙ্করকে জিজ্ঞাসাবাদ করা হোক। আমার মনে একটা শান্তি এলো, কারণ আমি জানতাম সত্য এখন বেরিয়ে আসবে। শুভঙ্করকে যখন আদালতে আনা হলো, সে প্রথমে সবকিছু অস্বীকার করল। কিন্তু চায়ের দোকানের মালিকের সাক্ষ্য আর মিসেস অর্চিমার বক্তব্যের পর চাপে পড়ে গেল সে। অবশেষে স্বীকার করল, সে তার ব্যবসা বাড়ানোর জন্য আনুষ্কিকে টাকা দিয়েছিল, যাতে সে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করে। মানুষকে শুভঙ্করের এক দুঃসম্পর্কের আত্মীয় ছিল এবং সে টাকার লোভে এ কাজে রাজি হয়েছিল। এই সত্য শুনে আমার মনের ভার কিছুটা হালকা হলো। আদালত আমার মুক্তির নির্দেশ দিল। আমি যখন জেল থেকে বেরিয়ে এলাম, তখন আমার মা আমাকে জড়িয়ে ধরে কেঁদে ফেললেন। তিনি বললেন, ধীরাজ, আমি জানতাম তুই নির্দোষ। আমি মাকে বললাম, মা, তোমার বিশ্বাস আর আমার জেদ আমাকে এই দিন দেখিয়েছে। আমি বিনয়ের কথা ভাবলাম, যে আমাকে বলেছিল সত্যের পথে লড়তে হলে ধৈর্য লাগে। আমি তার কথার সত্যতা বুঝতে পেরেছিলাম। বাইরে বেরিয়ে আমি দেখলাম আমার দোকানটা প্রায় বন্ধ হয়ে গেছে। আমার কর্মচারীরা অন্য জায়গায় কাজে চলে গেছে, আর ক্রেতারা এখন শুভঙ্করের দোকানে যায়। কিন্তু আমি হতাশ হলাম না। আমি ঠিক করলাম, আমি নতুন করে শুরু করব। আমি আমার পুরনো ক্রেতাদের সঙ্গে যোগাযোগ করলাম, আর আমার ডিজাইনের জন্য তারা আবার আমার দোকানে ফিরে আসতে শুরু করল। আমি বুঝলাম, সত্য আর পরিশ্রম কখনো বৃথা যায় না। বন্ধুরা, আমার জীবনের এই পরিস্থিতি আমাকে শিখিয়েছে, জীবনে চলার পথে বিভিন্ন বিচার হতে পারে, কিন্তু সত্যের জন্য লড়লে সেটা একদিন না, একদিন সামনে আসবেই। আমি বিনয়কে চিঠি লিখে ধন্যবাদ জানালাম, কারণ তার উৎসাহ আমাকে এই লড়াইয়ে জিতিয়েছে। আমার মন এখন শান্ত, কারণ আমি জানি আমি নির্দোষ ছিলাম আর সত্য আমাকে মুক্তি দিয়েছে। বন্ধুরা, গল্পের শেষে আমি তোমাদেরকে বলতে চাই, জীবনে অনেক সময় আমরা অবিচারের শিকার হই, কিন্তু ধৈর্য আর সত্যের জন্য লড়লে আমরা জিততে পারি। কখনো হাল ছাড়বেন না, আর সব সময় নিজের উপর ভরসা রাখুন। দেখবেন সত্যের জয় সুনিশ্চিত। বন্ধুরা, গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর বন্ধুরা, তোমরা এতক্ষণ ধৈর্য ধরে আমার গল্পটি শোনার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।